ভারতের ইতিহাসে 1984 সালটা ছিল ভয়ঙ্কর একটা বছর। কারণ এই 1984 সাল জুড়ে কয়েকটা ঘটনা নাড়িয়ে দিয়ে গেছিল ভারতবর্ষের ভিতকে এবং ভারতবর্ষের রাজনীতিকে। 1984 সাল ভারতের বুকে ঘটে অপারেশন ব্লু হান্ট, এবং যে অপারেশনে অমৃতসরের স্বর্ণমন্দিরের ভেতর কামান ঢুকেছিল। খালি পায়ে লড়াই করেছিল ইন্ডিয়ান আর্মি খালিস্তান জঙ্গিদের সঙ্গে। তারপর সেই রেশ অনুযায়ী ইন্দিরা গান্ধী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীকে তারই দেহরক্ষীরা হত্যা করে 31শে অক্টোবর, এবং তার কিছুদিন পর তার সাথে সাথেই শুরু হয়ে যায় শিখ দাঙ্গা। কারণ তাম ভারতবাসীরা মনে করে যে এই খালিস্তান জঙ্গি বা খালিস্তান পন্থায় বিশ্বাসী শিখরা, সকল শিখরা, তারা তাদের ইন্দিরা গান্ধী অর্থাৎ প্রাইম মিনিস্টারকে মেরেছে, হত্যা করেছে। কিন্তু আদপে কিন্তু সব শিখ তারা কিন্তু খালিস্তানপন্থী নয়, ভারতপন্থী শিখও কিন্তু রয়েছে এবং আজও আছে, এবং তারাই ভারতবর্ষে শান্তির সাথে বসবাস করে। কিন্তু এই শিখ দাঙ্গা হয়েছিল এবং ভয়ঙ্কর। এরপর 1984 সালের শেষ দিকে অর্থাৎ 3রা ডিসেম্বর 1984 ভোর রাত অর্থাৎ 2রা ডিসেম্বর গভীর রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইড, একটা কুখ্যাত গ্যাস চেম্বার, যেই ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে মিথাইল আইসোসায়ানাইড গ্যাস লিক করেছিল। মিথাইল আইসোসায়ানাইড এমন একটি গ্যাস যে গ্যাসের সাথে জল মিশে যাওয়ার পর কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য আরো অনেক গ্যাস তৈরি হয়। প্রায় 400 মেট্রিক টন মিথাইল আইসোসায়ানাইড গ্যাস ইউনিয়ন কার্বাইড লোড করে রেখেছিল তাদের অনেকগুলো ট্যাঙ্কির মধ্যে। তার মধ্যে 610 নম্বর ট্যাঙ্কি সেদিনকে ব্লাস্ট করে। আর এই ব্লাস্ট করার পর যেটা ঘটেছিল সেটা ভারতের ইতিহাসে, শুধু ভারতের ইতিহাসে নয়, तमाम পৃথিবীর ইতিহাসে আফটার চেরনোবিল ক্ল্যাশ, আমার এই চ্যানেলেই আছে, ভিডিও দেখে নিতে পারেন। আফটার চেরনোবিল সব থেকে ভয়ঙ্কর রাসায়নিক দুর্ঘটনা, এবং যার বোঝা আজও ভোপালের পরবর্তী জেনারেশন বা জেনারেশন ওয়াইজ জেনারেশন বহন করে আসছে, ঠিক যেটা হিরোশিমা নাগাসাকিতে হয়েছিল। চেরনোবিলের ক্ষেত্রে তো সাথে সাথে শহরকে ফাঁকা করে দেওয়া হয়েছিল, এবং এখনো সেই শহর পরিত্যক্ত এবং সেখানে কোনো জনবসতি নেই, এবং তার আশেপাশেও কোনো জনবসতি নেই। কিন্তু ভোপালের ক্ষেত্রে সেটা করা সম্ভব হয়নি, যেমনটা হিরোশিমা নাগাসাকির ক্ষেত্রে করা সম্ভব ছিল না পরমাণু বিস্ফোরণের পর। আমি কেন এই হিরোশিমা নাগাসাকি এবং চেরনোবিলের সাথে তুলনা করছি ভোপালে? কারণ ঘটনার প্রেক্ষাপট আলাদা আলাদা হলেও ঘটনার যে বিভৎসতা, সেই বিভৎসতা কিন্তু প্রায় একই ছিল। সরকারি মতে 3787 জন মাত্র মারা গেছিল। সরকার বলছে 3787 মাত্র, কিন্তু বেসরকারি হিসেব বলছে 15,000-এর ওপর মানুষ মারা গেছিল। যদিও আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত, কারণ তৎকালীন সময়ে ভোপালের জনসংখ্যা বেশ বড় ছিল এবং আজও আছে। ভোপালে প্রায় 5.5-6 লাখ লোক তখন বসবাস করত, কিন্তু তার মধ্যে 15,000 লোক মারা যাওয়া মানে ভারত সরকার বা যে কোনো গভর্নমেন্টের নিরিখে সেটা মাত্রই হবে। যেমন আমাদের দেশে 130 কোটি জনতার মধ্যে করোনাতে ঠিক কতজন মারা গেছে আমরা কিন্তু খোঁজ রাখিনি, কিন্তু যে সংখ্যাটাই আসুক সেই সংখ্যাটা কিন্তু আমাদের 130 কোটি জনতার নিরিখে মাত্রই হবে। তো এক্স্যাক্টলি ভোপালের ঘটনাটা কোথাও একটা দুর্ঘটনা বা যুদ্ধ এরকম প্রেক্ষাপট না হলেও এটাও ম্যান মেকিং। কারণ ইউনিয়ন কার্বাইড অর্থাৎ আমেরিকান, বিখ্যাত এবং কুখ্যাত, ভারতের দৃষ্টিকোণ থেকে কুখ্যাত
ইউনিয়ন কার্বাইড আমেরিকান একটি সংস্থা তাদের ফ্যাক্টরি খুলেছিল এই ভোপাল শহরের একদম কেন্দ্রবিন্দুতে, মানে যেখানে জনবসতি রয়েছে। এবং অবশ্যই সেই ফ্যাক্টরি, মানে যে কোনো ফ্যাক্টরি, যে কোনো কারখানা, যে কোনো ফ্যাক্টরিকে কেন্দ্র করে আপনারা সবাই খুব ভালো মতন জানেন যে কুলি বা শ্রমিকদের একটা বস্তি তৈরি হয়। সেই বস্তি এবং তার পারিপার্শ্বিক আরো রেসিডেন্সিয়াল এরিয়া সেই ইউনিয়ন কার্বাইড কারখানার আশেপাশে ছিল। ফলে গ্যাস লিক হওয়ার সাথে সাথে সবচেয়ে বেশি প্রভাব কিন্তু তাদের উপর পড়ে, কারণ এই মিথাইল অ্যাসোসায়ানাইড গ্যাসের রাসায়নিক যে ধর্ম, সেই ধর্ম অনুযায়ী এই গ্যাস এতটাই ভারী যে এই গ্যাস কিন্তু নিচের লেয়ারে বাহিত হয়, অর্থাৎ একেবারে মানে ক্লাউড লেভেল অব্দি যেতে পারে না। সে হাওয়ায়, অর্থাৎ গাছ বা মানুষের বাড়ি বা জানলা যে লেভেলে, সেই লেভেলের মধ্যে দিয়ে সে বাহিত হয়, যার জন্য এফেক্টটা আরো বেশি হয়েছে। এখানে কোনো রাসায়নিক গ্যাস সে কিন্তু ওপরে যেতে পারেনি, সে কিন্তু লোকালয়ের মধ্যে দিয়ে পাস করেছিল, এবং এই পাস করতে গিয়েই মারা গেছিল 15,000 মানুষ। এবং ওই 2 তারিখ গভীর রাত থেকে 3 তারিখ ভোরের মধ্যে কিভাবে যে মানুষ মারা গেছিল তার প্রচুর ডকুমেন্টারি বা প্রচুর সিনেমা, বা ইদানিং একটা ওয়েব সিরিজ বেরিয়েছে দ্য রেলওয়ে ম্যান, সে ওয়েব সিরিজেও দেখানো হয়েছে যে কিভাবে কতটা ভয়ঙ্করতার সাথে সেই ঘটনাগুলোকে, সেই প্রেক্ষাপটগুলোকে মেলানো হয়েছে, যেটা নেটফ্লিক্সে চলছে, আপনারা দেখে নিতে পারেন, দ্য রেলওয়ে ম্যান। তো সেখানেও বারবার এই জায়গাগুলো দেখানো হয়েছে, এবং সেখানে দেখানো হয়েছে কিভাবে অ্যান্ডারসন পালিয়েছিল। অ্যান্ডারসন মানে হচ্ছে রিচার্ড অ্যান্ডারসন, তৎকালীন এই ইউনিয়ন কার্বাইডের ভারতের সিইও। এই রিচার্ড অ্যান্ডারসনকে কোনোদিনও ভারতীয় সরকার, সে যে কোনো সরকারই হোক, সে কিন্তু দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেনি। অবশ্য রিচার্ড অ্যান্ডারসন সে মারা যায় 2014 29 সেপ্টেম্বর। এখন অনেকেই বলবে হয়তো নরেন্দ্র মোদী আসার পরে যদি হতো তাহলে নরেন্দ্র মোদী নিশ্চয়ই তাকে নিয়ে আসতেন দেশে, কিন্তু 2014 29 সেপ্টেম্বর রিচার্ড অ্যান্ডারসন মারা গেছে। আর 2014 মে মাসে নরেন্দ্র মোদী নিজেই গভর্নমেন্টে এসেছিলেন। এছাড়াও তৎকালীন রাজীব গান্ধীর কংগ্রেস গভর্নমেন্ট, অর্থাৎ 1984 সাল যখন ইন্দিরা গান্ধী মারা যায়, এবং মারা যাওয়ার পর সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রীকে ঠিক উপহার স্বরূপ বা উপঢৌকন স্বরূপ রাজীব গান্ধীর হাতে দিয়ে দেওয়া হয় একজন নবীশ রাজনীতিক, তার হাতে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা ঠিকই, কারণ রাজীব গান্ধী কোনোদিনও রাজনীতির পার্টটা অতটা ভালো মতো জানতো না যতটা তার দাদা সঞ্জয় গান্ধী জানত। কিন্তু তবুও ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর কংগ্রেসের যে পারিবারিক রীতি বা পারিবারিক পরম্পরা রয়েছে, সেই পরম্পরা অনুযায়ী রাজীব গান্ধীকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে এসে তাকে প্রধানমন্ত্রিত্ব উপহার দেওয়া হয়েছে। এবং একজন নবীশ প্রধানমন্ত্রী সে কিভাবে দেশ চালাবে সেটা বুঝে ওঠার আগেই এই 2রা ডিসেম্বরের ভোপালের গ্যাস ট্র্যাজেডি ঘটে যায়, এবং এতটাই ভয়ঙ্করভাবে ঘটে যে আমরা করোনার যখন সেকেন্ড ওয়েভ এসেছিল তখন যেভাবে আমরা উত্তরপ্রদেশ বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু দেখেছি, গণচিতা গণকবর দেখেছি, বা আজও ভারতবর্ষের বুকে যখন বড় বড় রেল অ্যাক্সিডেন্ট বা রেল দুর্ঘটনা হয় তখনও আমরা যেভাবে মৃত্যু মিছিল দেখি, সেই মৃত্যু মিছিলের থেকে আরো ভয়াবহ মৃত্যু মিছিল ভোপালে সেই সময় হয়েছিল। আজও ভোপাল গ্যাস ট্র্যাজেডির মামলাতে কাউকে দোষী সাব্যস্ত করে তাকে জেল খাটানো হয়নি, কারণ আমেরিকা আমাদের যেহেতু বন্ধু রাষ্ট্র, আমেরিকান কোনো কোম্পানির কাউকে আমরা চটাতে ঠিক চাই না। কারণ আমি এখনো যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি, এই প্ল্যাটফর্মগুলোও কিন্তু আমেরিকা। ফলে সেখানে দাঁড়িয়ে ইউনিয়ন কার্বাইডের এগেনস্টে কোনো মামলা বা হ্যাঁ, অবশ্যই রিচার্ড অ্যান্ডারসন যখন ঘটনার কিছুদিন পরে ফ্যাক্টরি দেখতে এসেছিল, ফ্যাক্টরিতে সিচুয়েশন
মানে দেখতে এসেছিল যে কিভাবে ফ্যাক্টরি চলছে বা কি সিচুয়েশনে রয়েছে। সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করেছিল, কিন্তু অ্যারেস্ট করার পর তাকে দেশে প্রত্যর্পণও করার ব্যবস্থা করে দেওয়া হয়, কারণ তাকে একটা চার্টার্ড ফ্লাইট দেওয়া হয় দেশে ফিরে যাওয়ার জন্য। সেই ঘটনাও আছে দ্য রেলওয়ে ম্যান ওয়েব সিরিজে, একদম শুরুতে। আপনারা দেখে নিলে আরো অনুভূতিটা হবে যে কিভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। কোন গভর্নমেন্টের কথা বলছেন? কে ভালো? কেউই ভালো না। কারণ শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। তো সাধারণ মানুষ এতটাই সস্তা যে তাকে যে সরকার যে যুগেই পেয়েছে বা যে বছরেই পেয়েছে, যে সময়েই পেয়েছে, তাকে কোনো না কোনোভাবে তার জীবন নিয়ে অতটা মানে ভাবেনি, মাথা ঘামেনি। মানে সাধারণ মানুষ অনেকটা পিঁপড়ের মতন হয়ে যায়। তো এক্স্যাক্টলি সেটা প্রত্যেকটা দেশেরই নিয়ম, এমন নয় যে সেটা শুধুমাত্র ভারতবর্ষের নিয়ম, সেটা প্রতিটা দেশেরই নিয়ম। কারণ রাষ্ট্রের সামনে সাধারণ মানুষ কিন্তু অসহায়। ট্র্যাজেডির ক্ষেত্রে পরবর্তীকালে ইউনিয়ন কার্বাইড তারা কোর্টের বাইরে একটা সমঝোতা সূত্র করেছিল, এবং সেই সমঝোতায় তারা $3.3 বিলিয়ন দিয়েছিল ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে। গ্যাস ট্র্যাজেডিতে সেদিন যারা বেঁচে গেছিল তাদের সারা জীবন, আজীবন কাল অনেক রোগ, অনেক জটিল স্কিন ডিজিজ, অনেক রকমের অসুস্থতা নিয়ে বহন করতে হয়েছে। গর্ভস্থ শিশু প্রচুর মারা গেছিল, আর যেসব গর্ভস্থ শিশু জন্মেছিল তারা কিন্তু বিকলাঙ্গ হয়ে জন্মেছিল। এতটাই কঠিন এবং কড়া সিচুয়েশন ছিল তখন ভোপালের। আর ভোপাল গ্যাস ট্র্যাজেডি ভারতের ইতিহাসের অন্যতম কলঙ্কতম অধ্যায়, যা আজও আমাদেরকে ভাবা, এবং যার এলাকাতে যেই ফ্যাক্টরি বা কারখানা থাকুক না কেন, মানুষ কিন্তু রাত্রিবেলা ঘুমোতে একটু হলেও ভয় পায় যে যদি আরেকটা ভোপাল হয়। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। আরও অনেক কিছু নিয়ে আসছি, কারণ বারবার বলছি, উপমহাদেশে প্রথমবার একসাথে 3 দেশের ভোট, এবং এই 3 দেশের ভোটে অনেক 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 ইতিহাস, অনেক কাহিনী আছে। সেগুলো সব নিয়ে আসছি আমি আমার এই পডকাস্ট চ্যানেলে। অবশ্যই জুড়ে থাকুন আমার সাথে। নমস্কার।